ইট মারলে না পাটকেল খাইতে হবে। হ্যাঁ ভাই, আপনি যখন ইট মারবেন কাচের ঘরে বৈশা, তখন বাকি যেটা আসবে সেটার নাম পাটকেল। আর ওই পাটকেল যদি কাচের ঘরে পড়ে, কি রকম আওয়াজ হবে, ঝুনঝুন করে সবকিছু ভাঙ্গা পড়বে। নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করছে। তারা বলছেন যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। দর্শক, 17 মাস পরে ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের মন্ত্রীদের প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করা, এটা বেশ আলোচনা তৈরি করেছিল। বাংলাদেশে যখন কোনো কর্মকাণ্ডই তারা করতে পারছে না, তখন ভারতের রাজধানী দিল্লিতে এই সংবাদ সম্মেলন অনেকে মনে করছিলেন যে এটা আওয়ামী লীগের একটা নতুন চমক। কিন্তু সেই চমক দিয়ে বাংলাদেশে আদৌ কোনো লাভ আছে কিনা, বাংলাদেশের নির্বাচনকালীন প্রেক্ষাপটে তারা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবে কিনা, এবং বাংলাদেশের তরফ থেকে, বিশেষ করে সরকারের তরফ থেকে মূল আশঙ্কার জায়গা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ না আবার নির্বাচনের সময় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, যাতে করে নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। জামাত চরমোনাই এক বিরল সমঝোতা দৃশ্যমান রাজনীতিতে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা আগামী 23 জানুয়ারি প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন। প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করবেন, এরকম খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এটা ছড়িয়ে পড়েছে। দুইটা বিষয় আপনাদেরকে, দুইটা স্ক্রিনশট দেখাতে চাই। প্রথম, কলকাতা ভারতের গণমাধ্যম, তাদের একটা ফটোকার্ড, তারা এই ফটোকার্ডটা দিয়েছে এবং এই ফটোকার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি ছড়িয়েছে। সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা 23 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবেন। অর্থাৎ তারা আগেই মানে শেখ হাসিনা কি করবেন, কি বলবেন, সেই ব্যাপারে একটা আগাম তথ্য দেওয়ার চেষ্টা করছে। আবার মানে একটা ফেসবুক পেজ, একটা নিউজ পেজ তারা দাবি করছে, সেই পেজটার নাম WMR নিউজ। আমরা এই পেজটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে এই পেজটার ঠিকানা বাংলাদেশের ঠিকানা, যাত্রাবাড়ির ঠিকানা দেওয়া আছে। বাংলাদেশে এরকম একটা ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগের এরকম প্রচারণা করা হচ্ছে কিংবা করা সম্ভব হচ্ছে, এটা দেখে একটু অবাকই হতে হয়েছে আমাদেরকে। সেই ফেসবুক পেজ ভারতীয় একজন সাংবাদিকের একটা ভিডিও সাক্ষাৎকার, ভিডিও বার্তা প্রচার করে তারা দাবি করছে এবং কনফার্ম করছে যে 23 জানুয়ারি শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন এবং সংবাদ সম্মেলন করছেন। তাদের সেই ভিডিও পোস্টের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তারা বলছে, আগামী 23 তারিখ এই প্রথম শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবে এবং সেটা লাইভ সম্প্রচার হবে। সম্প্রচার দেখতে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকুন। এই মানে আহ্বানও তারা জানাচ্ছে। এবং সেখানে এই ভারতীয় সাংবাদিক, আমি ওনাকে চিনি না, ওনার নামটা এই মুহূর্তে বলতে পারছি না, তিনি দাবি করছেন শেখ হাসিনা 23 তারিখে আসবেন, নানা বিষয়ে কথা বলবেন এবং এই যে সাক্ষাৎকার, প্রথমবারের মতো মানে সামনাসামনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়া, এই সামনাসামনি ব্যাপারটা ফিজিক্যালি হবে না। দিল্লির একটি বিশেষ জায়গায়, সাংবাদিকদের একটা বিদেশি একটা সংস্থার একটা জায়গায় এই সংবাদ সম্মেলনটা হবে, যেখানে তিনি ভার্চুয়ালি, শেখ হাসিনা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এবং ভার্চুয়ালি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। অর্থাৎ স্বয়ং শেখ হাসিনা উত্তর দেবেন, কিন্তু সরাসরি ফিজিক্যালি উপস্থিত হবেন না, ভার্চুয়ালি উপস্থিত হবেন। ভার্চুয়ালি উপস্থিত হলেও প্রথমবারের মতো সাংবাদিকদের প্রশ্ন কিভাবে ফেস করছেন তিনি, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সাংবাদিকদের যখন সরাসরি প্রশ্নোত্তরের ব্যাপারে আসে, তখন সাংবাদিকরা তো অনেক সম্পূরক প্রশ্ন করতে পারেন। একটা উত্তর দিলেন, একটা উত্তর দিয়ে নিজের মতো করে পাশ কাটিয়ে যেতে চাইলে সাংবাদিকরা ইচ্ছা করলে তার একটা সম্পূরক প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করতে পারেন। যেটা আমরা অক্টোবরের শেষ দিকে প্রথমবারের মতো রয়টার্সের সাক্ষাৎকার, এরপরে মানে এপি ভারত মানে ব্রিটিশ গণমাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে তার কিন্তু সাক্ষাৎকার দেখেছি এবং তারপরে ভারতের বেশ কিছু গণমাধ্যমেও তার সাক্ষাৎকার দেখেছি এবং প্রতিটা সাক্ষাৎকারই ইমেলে নেওয়া সাক্ষাৎকার। অর্থাৎ একটা প্রশ্নমালা দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তর শেখ হাসিনা তার মতো করে দিয়েছেন, সেগুলোই ছাপা হয়েছে। কিন্তু এইবার প্রথমবারের মতো, যেটা মানে রয়টার্সও প্রথমে ওই ইমেল সাক্ষাৎকার নিতে চায়নি, পরে তারা হয়তো কনভিন্স হয়েছে। সাক্ষাৎকার নিতে না চাওয়ার, ইমেলে সাক্ষাৎকার নিতে না চাওয়ার প্রধান কারণ হিসেবে তারা প্রথমে এটাই জানিয়েছিল যে সরাসরি সাক্ষাৎকার নিলে সম্পূরক প্রশ্ন করার স্কোপ থাকে, যেটা ইমেলে সাক্ষাৎকার নিলে স্কোপটা থাকে না। এই প্রথমবারের মতো তাহলে স্কোপ পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা কোনো প্রশ্নের উত্তর যদি এড়িয়ে যেতে চান কিংবা নিজের মতো করে উত্তর দিতে চান, তাহলে তাকে সাংবাদিকরা পাল্টা সম্পূরক প্রশ্ন করবেন যে আপনি এটা বলছেন কিন্তু ব্যাপারটা তো এটা, এভাবে সম্পূরক প্রশ্ন করা যেতে পারে। যেমন আমরা দেখেছি ডয়েচে ভেলে আজকে যে সাক্ষাৎকারটা প্রকাশ করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, বাইরে অবস্থান করছেন, ইউরোপের একটি দেশে অবস্থান করছেন, কিন্তু গত 2-3 দিন হলো তিনি ভারতে অবস্থান করছেন, দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতেই ডয়েচে ভেলে বাংলার প্রতিনিধি তার সাক্ষাৎকার নিয়েছেন।
সেই সাক্ষাৎকারে নানা বিষয় উঠে এসেছে। এই সাক্ষাৎকার ছাড়াও আমরা দেখেছি ইউরোপের একটি দেশে আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র, তারা ইউরোপের একটি দেশে প্রেস মিট করছেন এবং প্রেসের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নানা বিষয় বলছেন, প্রফেসর ইউনূস সম্পর্কে নানা বিষয় বলছেন। সেই বিষয়ের বিস্তারিততে গেলে অনেক সময় লাগবে, সেই বিস্তারিততে যেতে চায় না। কিন্তু হাসান মাহমুদ ডিডব্লিউকে দীর্ঘ সাক্ষাৎকারে রয়টার্সকে উদ্ধৃত করে দাবি করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন নাকি 50%। তিনি দাবি করছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে 50% সমর্থন বাংলাদেশে তাদের রয়েছে এবং যদি 14 দলকে অ্যাড করা হয় তাহলে সেই সমর্থন গিয়ে দাঁড়াবে 60%-এরও বেশি, এমনটা তিনি দাবি করছেন। তিনি জাতিসংঘের যে রিপোর্ট 1400 জন মারা গেছে যে রিপোর্ট, সেই রিপোর্টকে প্রত্যাখ্যান করছেন। বলছেন যে এই রিপোর্ট এক তরফা রিপোর্ট, এই রিপোর্টের কোনো দাম নেই। এই জাতিসংঘ আমাদেরও সাক্ষাৎকার নিয়েছিল কিন্তু আমাদের কোনো কথা সেই রিপোর্টে তারা প্রকাশ করেনি। এছাড়া তিনি বলছেন যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মৃত্যুর খবর বলেছে। কখনো প্রথম দিকে দাবি করেছিল 400, তারপরে 800, তারপরে 1400, তারপরে 2000, বিভিন্ন সময় বিভিন্ন দাবি করলেও 800 গেজেটে নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে, কিন্তু সেখানেও দেখা গেছে অনেক ভুয়া নাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নিহত হওয়াদের জুলাই আন্দোলনে নিহত হয়েছেন এই তালিকায় নিয়ে আসা হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের সময়েও তো একবার, তিনি নির্বাচনের সমালোচনা করছেন, বর্তমান যে প্রফেসর ইউনূস সরকারের যে নির্বাচন সেই নির্বাচনের সমালোচনা করছেন, বলছেন যে এটা মানে প্রহসনের নির্বাচন, এটা একপাক্ষিক নির্বাচন। তখন ডয়েচে ভেলে পাল্টা প্রশ্ন তাকে করেছে, আপনাদের সময়েও তো একপাক্ষিক নির্বাচন হয়েছে এবং পরপর 3টা টার্ম আপনারা একপাক্ষিক নির্বাচন করেছেন। এই প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেছেন যে আমরা কাউকে নিষিদ্ধ করে বাধা দিইনি নির্বাচনে, অর্থাৎ 2014 এবং 24-এ যে বিএনপি সহ বেশ কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেখানে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করে জোর করে নির্বাচন থেকে দূরে রাখেনি, বরং তিনি বলছেন যে তারা নিজেরাই অংশগ্রহণ করেনি। তারা যদি অংশগ্রহণ না করে তাহলে তো আর আমাদের কিছু করার থাকে না। তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে সেটা ঠিক আছে, বোঝা গেল, কিন্তু 2018 সালে যে রাতের ভোটের অভিযোগ করা হয় যে রাতের বেলায় ভোট হয়েছিল এবং রাতের বেলায় ভোট করে ভোট বাক্স ভরিয়ে ফেলা হয়েছিল, সেই ব্যাপারে তিনি অভিযোগটা পুরোপুরি অস্বীকার করেননি। তিনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটাও সত্য যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতেও নির্বাচন নিয়ে এরকম অভিযোগ হয়, আমেরিকাতেও নির্বাচন নিয়ে এরকম অভিযোগ হয়। সুতরাং নির্বাচন নিয়ে অভিযোগ এটা নতুন, বাংলাদেশের ক্ষেত্রেই প্রথম হচ্ছে না, কিংবা আওয়ামী লীগের আমলেই প্রথম হচ্ছে না, বহু দেশেই হয়, যেটা ভারতে বসে থেকে তিনি বলেছেন যে ভারতেও এটা হয়। কিন্তু তিনি বলেছেন যে এটা অস্বীকার করার উপায় নেই যে কিছু কিছু ঘটেছে, তবে আমি তো এটাও দেখেছি যে আমার চট্টগ্রামে এরকম কোনো ঘটনা ঘটেনি, এভাবে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, বর্তমান যে উপদেষ্টা, তিনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথমে দায়িত্ব, উপদেষ্টা পরিষদ গঠনের পরে তো ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় তিনি যে বলেছিলেন যে ইনজুরিতে যে সকল গুলি পাওয়া যাচ্ছে সেই সকল গুলি বেশিরভাগই 7.62 গ্রেডের গুলি। এই গুলি সাধারণত বাংলাদেশের পুলিশ কিংবা বিডিআর কেউই ব্যবহার করে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বুঝতে হবে যে এই আন্দোলনে গুলিটা চালালো কে। এই মন্তব্য করার পরে তার মন্ত্রিত্ব হারাতে হয়েছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই উদাহরণ টেনে তিনি বলছেন যে আপনি যে আন্দোলনে আওয়ামী লীগকে অভিযোগ করছেন যে আওয়ামী লীগ এটা মেরেছে, সেখানে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের এই একটা মন্তব্যই যথেষ্ট যে তদন্ত করার অপশন রয়েছে, যে এই ঘটনায় কারা গুলি করেছিল, কারা কি করেছিল, এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, তাহলেই বোঝা যাবে প্রকৃত রূপটা কি। আবার তিনি এটাও স্বীকার করেছেন যে পুলিশের উদ্যোগে যে ব্যাপারগুলো সেটা যে একেবারেই হয়নি, ক্যাজুয়ালিটি যে একেবারেই হয়নি তা নয়, হয়েছে, কিন্তু সেটা হয়েছে পুলিশ আক্রান্ত হওয়ার পরে। তিনি বলছেন যে পুলিশ আক্রান্ত হওয়ার পরে হয়েছে এবং পুলিশ আক্রান্ত হওয়ার পরে পুলিশের কিন্তু পুলিশ আইনেই তাদেরকে বলা আছে যে তারা যদি আক্রান্ত হয় কিংবা দেশের সম্পদ যদি আক্রান্ত হয় তাহলে তারা গুলি চালাতে পারবে, এরকম ঘটনা বলেছেন। এবং একটা গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে জাতিসংঘের যে রিপোর্টটা বারবার সামনে আনা হচ্ছে, সেই রিপোর্টে জাতিসংঘ শেষে ডিসক্লেমার দিয়ে বলে দিয়েছে, সেটা হচ্ছে যে এই রিপোর্ট অন্য কোনো কাজে, অন্য কোনো জায়গায় ব্যবহার করার জন্য নয়, এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার উপযোগী নয় এই রিপোর্ট। সেটা ডিসক্লেমার থাকা সত্ত্বেও তিনি অভিযোগ করছেন যে তবুও এই রিপোর্টটাকে ইউজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রিপোর্টের বিভিন্ন কথা বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচার প্রক্রিয়া চালিয়েছে। এটাকেও আইনের ব্যত্যয় এবং পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে একটা প্রহসনের ট্রাইব্যুনাল হিসেবে দেখছেন। এবং শেখ হাসিনার পক্ষের আইনজীবী যে ওই মৃত্যুদণ্ড ঘোষণার পরে হাসতে হাসতে তার যে মতামত প্রকাশ করেছিলেন সেটাও বলতে ভুল করেননি। সব মিলিয়ে হাসান মাহমুদ নিজের পক্ষে বলার চেষ্টা করেছেন, কিন্তু হাসান মাহমুদকে নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা এই মুহূর্তে হাসান মাহমুদকে সামনে ঠেলে দিলেন, যে হাসান মাহমুদই এখন আওয়ামী লীগের প্রতিনিধি কিংবা আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি কিংবা পরবর্তী সাধারণ সম্পাদক, তাকেই আওয়ামী লীগ ভেবে নেবে, এরকম প্রেক্ষাপট কি তিনি তৈরি করতে চাইলেন? হাসান মাহমুদের বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে।
অভিযোগগুলো কি কি দুই একটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে যে হাসান মাহমুদ আওয়ামী লীগের মধ্যে বিশেষ করে তিনি যখন প্রচার সম্পাদক ছিলেন আওয়ামী লীগের সেই সময় এবং তিনি যখন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময়টাতে তিনি অনেক অসংলগ্ন কথা বলেছেন এবং এরকমই কথা বলেছেন যে একমাত্র আওয়ামী লীগই ঠিক, বাকি সব কিছু ভুল। এরকম বারবার অনেক অনেক সমালোচনার কথা কিন্তু তার মুখ দিয়ে বেরিয়েছে এবং হাসান মাহমুদ খুব একটা গ্রহণযোগ্যতা কিন্তু পাননি তথ্যমন্ত্রী থাকা অবস্থায়, কিংবা তিনি আওয়ামী লীগের যখন প্রচার সম্পাদক ছিলেন তখন মানে জনমনে গ্রহণযোগ্যতা তার খুব একটা ছিল না। অনেকে বলতেন যে পরবর্তীতে ওবায়দুল কাদের যে ক্যারেক্টারে চলে গেলেন, যে ফাউল টক করা, অহেতুক বাজে মন্তব্য করা, এই কাজগুলো কিন্তু হাসান মাহমুদ অনেক করেছেন, যে কারণে তার বিরুদ্ধে সমালোচনা রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে খুব একটা যে একেবারে পরিচ্ছন্ন ইমেজ তার রয়েছে তা কিন্তু নেই। আবার তিনি তথ্যমন্ত্রী থাকা অবস্থায় মিডিয়াতে বিভিন্নভাবে অন্য দলের এবং তাদের যারা বিরোধী তাদেরকে মিডিয়াতে সুযোগ দিয়ে, তাদেরকে চলচ্চিত্রে অনুদান দিয়ে, তাদেরকে স্বাধীনতা পদক 21 পদকের ব্যাপারগুলোতে ভূমিকা রেখে, যদিও তথ্য মন্ত্রণালয়ের সেটা কাজ না পদক দেওয়া, তারপরেও সেই ব্যাপারগুলোতে ভূমিকা রেখে মিডিয়াকে এক ধরনের মানে আওয়ামী লীগের মানে পক্ষে নিয়ে যেতে চেয়ে সবাইকে আওয়ামী লীগ বানাতে গিয়ে আওয়ামী লীগের বাইরের লোকজনকে মিডিয়াতে এনে এক ধরনের মানে অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন, এরকম অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগ খুব একটা ওয়াইজ ডিসিশন নিল কিনা হাসান মাহমুদকে সামনে দিয়ে, সেই বিতর্কও অনেকে উস্কে দিচ্ছেন। এটা আমার কথা নয়, অনেকেই উস্কে দিচ্ছেন, অনেকে এই ব্যাপারে কথা বলছেন। সব মিলিয়ে এই নির্বাচন যখন আমাদের এগিয়ে আসছে তখন ভারতে আওয়ামী লীগের তৎপরতা একটা কিন্তু চিন্তার রেখা তৈরি করছে বাংলাদেশের মানুষের জন্য। সেই চিন্তার রেখাটা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন বর্জনের ঘোষণা তো দিয়েছে, কিন্তু নির্বাচন প্রতিরোধের দিকে চলে যায় কিনা, নির্বাচন প্রতিরোধের দিকে চলে গেলে সেটা খুব একটা ভালো কিছু হবে না, যখন কিনা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকেই বলেছেন যে অন্তত 60% নির্বাচনী কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মানে এই মুহূর্তেই যদি মানে এরকম অবস্থা হয় তাহলে সামনের দিনগুলোতে কোন অবস্থা হবে সেটা অনুমান করাটা একটু দুরূহই বটে। দর্শক, আপনার কি মনে হয় 23 তারিখ কি আওয়ামী লীগের জন্য সত্যিই খুব ইম্পর্টেন্ট দিন, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুই এক ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করছে। তারা বলছেন যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। এই দ্রুত সমাধান করতে বলে আবার নির্বাচন কমিশনের সামনে তারা মিছিল, মিটিং, স্লোগান করছেন, ঘেরাও কর্মসূচি পালন করছেন। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। এই যে ছাত্রদল দিয়ে বিএনপি যে কাজটি করাচ্ছেন, এই কাজটির মধ্য দিয়ে বিএনপির নির্বাচনের ভোট ব্যাপক হারে বেড়ে যাচ্ছে বলে বিএনপি হয়তো মনে করতে পারেন, কিন্তু আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি এই কার্যক্রমটা বিএনপির জন্য হিতে বিপরীত হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে জনগণ বলাবলি করছেন যে বিএনপি কি ইতিমধ্যে জেনে গিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি এক প্রকার পরাজিতই হচ্ছেন। এই পরাজয় হবেন বা পরাজয় নিশ্চিত জেনেই কি ইসির কার্যালয়ে তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন? দেখুন, তারা ইসির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছেন তার বিপক্ষে যদি কথা বলি তাহলে হাজারো উদাহরণ বা এক্সাম্পল দাঁড়া করানো যায়, যে এক্সাম্পলগুলো, যে উদাহরণগুলো বিএনপির বিপক্ষে যাবে। কারণ নির্বাচন কমিশনার বা কমিশন বিন্দু বিএনপিকে অনেক জায়গায় চরমভাবে ফেভার করছেন। যদি ছোট্ট একটি উদাহরণ দিই, ইতিমধ্যে 20 জন বিএনপির ক্যান্ডিডেট যারা বিভিন্ন দেশের দ্বৈত নাগরিক ছিল, কিন্তু তাদের সেই দ্বৈত নাগরিক প্রত্যাখ্যান করেছেন এমন কোনো তারা প্রুফ নির্বাচন কমিশনে দাখিল করতে পারেননি। তারপরেও তাদের নমিনেশন পেপার কিন্তু বৈধ হিসেবে ডিক্লারেশন করেছে নির্বাচন কমিশন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ছাত্রদল এই তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যেই পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, যেটা তারা বলতে চেয়েছেন, প্রধানত মধ্যপ্রাচ্যে একই ঠিকানায় অনেক ব্যালট যাওয়ার, মনে করেন 50-100 ব্যালট গিয়েছে। এই ব্যালটটি তারা মনে করছেন যে এটা জামাতের লোকজন তারা সংঘবদ্ধভাবে এই কাজটি করেছেন এবং সেই জায়গায় ভোটটি গিয়েছেন। এখন আপনাদের নর্মাল হিসেবে একটি কথা বলি, পোস্টাল ব্যালটের জন্য যে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত অনলাইনে করতে হয়েছে, সেটার জন্য আপনাকে অবশ্যই একটি প্রবাসী ফোন নাম্বার থাকতে হবে। দ্বিতীয়, আপনার অবশ্যই ভোটার আইডি থাকতে হবে। তারপর আপনি যখন এই অ্যাপসটি ডাউনলোড করে আপনি অ্যাপ্লাই করবেন আমার পোস্টাল ব্যালটের জন্য, তখন আপনার ছবি ভেরিফাইড করতে হয়। এছাড়াও আরো কিছু প্রক্রিয়া সেখানে আছে। তো যেই জায়গায় মধ্যপ্রাচ্যে একই ঠিকানায় ধরেন 200 ব্যালটই গেল, সেই 200 মানুষ কিন্তু তারা সেই জায়গায় গিয়ে বা সেই অ্যাড্রেসটি তারা ব্যবহার করবেন, তারা সুনির্দিষ্টভাবে সেটা তাদেরকে জানিয়ে তারপর সেটা ব্যবহার করেছেন এবং প্রত্যেকের মোবাইল থেকে এই যে পোস্টাল ব্যালটের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হয়েছে। শুধু তাই নয়, পোস্টাল ব্যালটটি আসার পর সেটা যার পোস্টাল ব্যালট তার ফোন নাম্বার দিয়ে সেই যে অ্যাপসে গিয়ে কিউআর কোড স্ক্যান করার পর তারপর তার ভোটটি মানে তিনি দিতে পারবেন। সেই ভোটটি যদি তিনি বাংলাদেশে তখন পাঠান, ভোট দিয়ে তখন সেই ভোটটি মানে কাউন্ট হবে। এখন এই যে বিএনপির পক্ষ থেকে অমূলক, অর্থহীন, যুক্তিবিহীন কিছু মানে তথ্য সামনে আনছে, এটা একেবারে অমূলক, অর্থহীন। আমি মনে করি এই যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কটা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহযোগী সংগঠন ছাত্রদল দিয়ে যেটা করছেন, সেটা আমি মনে করি এই বিতর্কটা বিএনপির বিপক্ষে যাবে, এটা বিএনপির পক্ষে কখনো যাবে না। কারণ আমরা যারা প্রবাসী আছি, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি, অনেক আনন্দিত যে এত বছর পর
প্রবাসে যারা 20 বছর 30 বছর থাকেন তারা কখনো ভোট দিতে পারেন নাই, তাদের অনেকে হয়তো দেশে গিয়ে ভোটার আইডি করেছেন, কিন্তু এইবার তারা ভোট দিতে পেরে এটা দেখ জামাতকে ভোট দেখ, বিএনপিকে ভোট দেখ, আওয়ামী লীগকে ভোট, যেই পক্ষে ভোটটা দেখ না কেন তারা সবাই কিন্তু খুশি। অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি তারা খুশি যে আমরা নাগরিক হিসেবে অন্ততপক্ষে এই যে ভোটটা দিতে পেরেছি, বাংলাদেশ থেকে একটা চিঠি যে আসছে, এই জন্য আমরা অনেক খুশি। আরেকটা তথ্য দিই, যেমন আমার বাসায় আমার 3টা ভোট, আমার ভোট, আমার ওয়াইফের ভোট এবং আমার শাশুড়ির ভোট। তো এর সাথে সাথে আরো 2টি ভোট আমার বাসায় আসছে, আমার 2টা ফ্রেন্ড তারা ব্যাচেলার লাইফ এখানে কাটান। তো সেই জায়গায় সেই বন্ধুটা আমার বাসার অ্যাড্রেসটাই প্রতিনিয়ত তারা ইউজ করেন, তার যত আইডি হোক, যত ট্যাক্স ফাইল রিলেটেড হোক, সোশ্যাল সিকিউরিটি হোক, সব জায়গায় কিন্তু আমার অ্যাড্রেসটা ইউজ করেন। তো এখন যদি বিএনপির পক্ষ থেকে বলে যে এই যে বাবুর বাসায় 4টা ভোট গেল, তার বাসায় মাত্র মানুষ 3 জন, আর 2টা ভোট গেছে, এটা জামাতের ভোট, এটা কি মানে যৌক্তিক? আমি কি সেই ভোটটা দিতে পারবো? আমার ফোন নাম্বার তো একটাই, এবং আমার তো সেই যে অ্যাপস দিয়ে আমার ফ্রেন্ড অ্যাপ্লিকেশন করছে সেই অ্যাপসটা আমার কাছে নাই। সুতরাং যার কাছে আছে তাকে লাগবে সেই ভোটটা কনফার্ম করার জন্য, সেই ভোটটা বাংলাদেশে পাঠানোর জন্য। সুতরাং সেটা আমি চাইলেও কিছু করতে পারবো না। তো এই জায়গায় বিএনপির যে মানে দায়িত্বহীন যে কর্মকাণ্ড, সেটার মধ্য দিয়ে বিএনপি আগামী দিনে নির্বাচনে কিন্তু মানে খারাপ ফলাফল করার সম্ভাবনা আছে, এবং জনগণের এইসব বিষয় নিয়ে অত্যন্ত বিরক্ত বোধ করছেন। কারণ ইসির নির্বাচনটা সামনে মাত্র 23 দিন বাকি, সেই জায়গায় বিএনপির ছাত্রদল যে ইসির কার্যালয় ঘেরাও করে রাখা, সেই জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা, এই সমস্ত কর্মকাণ্ড করে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি যে বিএনপি হয়তো বা দেখতে পাচ্ছে বা সুনিশ্চিত হয়ে গেছে তারা 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়তো তারা বিজয়ী হতে পারছেন না, সেই জন্য তাদের ছাত্রদল দিয়ে একটি মানে কেওয়াস সে জায়গায় লাগিয়ে নির্বাচনের যে কার্যক্রম সেটাকে ব্যাহত করার চেষ্টা তারা করছেন এই ছাত্রদলকে দিয়ে। দেখুন ছাত্রদল এই যে ইসির যে কার্যালয় ঘেরাও কর্মসূচি করছেন, সেই জায়গায় তারা আরো কি বলছেন, স্লোগানে, মিছিলে, বক্তব্যে তারা বলছেন ইসির হঠকারী সিদ্ধান্ত ও বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। মানেটা কি? ডাকসুর নির্বাচন হয়েছে, জাকসুর নির্বাচন হয়েছে, চাকসুর নির্বাচন হয়েছে, যোগসুর নির্বাচন হয়েছে, সব নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছাত্ররা ভোট দিয়েছে। সেই জায়গায় সেই ভোটের মধ্য দিয়ে জামাত ইসলাম এর ছাত্র সংগঠন বিজয়ী হয়েছে। সেই জায়গায় আমার প্রিয় ছাত্র সংগঠন ছাত্রদল বিজয়ী হতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা যারা সাবেক ছাত্র দল করেছি, এখন যারা ছাত্র দল করে, তাদের ব্যর্থতা। তারা ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে বুঝাতে পারেনি, তাদের যে রাজনৈতিক নীতি আদর্শ সেটা তারা বাস্তবায়িত ভালোভাবে করতে পারেনি, সেই জন্য তারা ফেল করেছে। এখন এটা নাকি মানে রাজনৈতিক দলের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। এটা কোন দিক দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করলো? ছাত্র সংসদ নির্বাচন যদি না হয় তাহলে তো নতুন যে মেধাভিত্তিক রাজনীতি এবং ছাত্রদল থেকে উঠে আসা যে তরুণ প্রজন্মের রাজনীতিবিদ সেটা তো পাওয়া যাবে না। তো এই জায়গায় নির্বাচন হয়েছে, আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা এটা এই জায়গায় এগিয়ে নিয়ে গেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং ইসি যদি এই নির্বাচনগুলোতে কোনো হস্তক্ষেপ করে থাকে তাহলে যথার্থ করেছে, সেটা আমি একেবারেই মনে করি। দেখুন বিএনপি নানা জায়গায় যেভাবে কর্মকাণ্ড করছে, সেই সমস্ত বিষয়গুলো আসলে কোনোভাবেই জনগণ আসলে গ্রহণ করতে পারছে না। বেসিক্যালি আমিও গ্রহণ করতে পারছি না। আজকে একটি ভোট দিলাম যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, ধানের শেষে ভোট চাই, এই যে এরকম বক্তব্য, স্লোগান, এই সমস্ত বিষয়গুলো করে বাংলাদেশের সাধারণ জনগণ, যেখানে 4 কোটি জনগণ এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি কাদেরকে তারা ভোট দিবে, যদি বিএনপি এই সমস্ত কর্মকাণ্ড করে, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে নির্বাচনী প্রক্রিয়ায় তাদের যে ভোটের যে পার্সেন্টেজ সেটা বাড়বে না, কমবে, নিচে যাবে। এগুলা এই যে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে বিএনপি 2-4টা ভোট বাড়াতে পারবে? কখনোই পারবে না। রাস্তা ব্লক করছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, এই দুর্ভোগ দেখে মানুষজন মনে করবে যে ও ছাত্রদল এখন তো বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে নাই, এখনই তারা এই সমস্ত কর্মকাণ্ড শুরু করছে, দুর্ভোগ সৃষ্টি করছে, মাত্র 23 দিন বাকি নির্বাচনে, সেই জায়গায় নির্বাচনের যে সচিবালয়ের কার্যালয় সেটা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া করছে, সেই জায়গায় তারা মিছিল মিটিং করছে। এই সমস্ত কোনো বিষয় কিন্তু জনগণ আসলে ভালোভাবে মেনে নিবে না। বরঞ্চ আমি যেটা মনে করছি যে দেশে জামাত ইসলাম যেখানে 4র্থ নাম্বারের একটি রাজনৈতিক দল ছিল বাংলাদেশে, সেই জায়গায় এটা এখন প্রায় 1 নম্বর রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। সেটা কেন হয়েছে? সেটা বিএনপির রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক এত অসংখ্য নেতাকর্মীর ভিড়ে, যে নেতাকর্মীর অসংখ্য লক্ষ লক্ষ নেতাকর্মী, এই নেতাকর্মীরা কারা? সব বেকার, অযৌক্তিক মানে কর্মকাণ্ড নিয়ে তারা পড়ে থাকে, অশিক্ষিত মূর্খ রাজনীতিবিদ। তারা কি করে? এলাকায় চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, আকাম কুকাম করে। এই আকাম কুকাম করার কারণে জনগণের মধ্যে বিএনপির প্রতি একটি বিতৃষ্ণা তৈরি হয়েছে। দেখুন জামাত ইসলাম আমি করি না, জামাত ইসলাম আমি পছন্দ করি না, কিন্তু জামাত ইসলামের যেই ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, তাদের যেই নেতা কর্মী সবাই কিন্তু চাকরিজীবী। তারা চায় যে তাদের যদি কোনো কেউ নেতা কর্মী সমর্থক তারা যদি কিন্তু চাকরি না পায়, চাকরি দেওয়ার ব্যবস্থা করে। তারা যদি চাকরি পাওয়ার উপযুক্ত না হয় তাহলে তাদেরকে ব্যবসা বাণিজ্য দিয়ে দেয়। সেই জায়গায় তারা কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু এই এলাকায় চাঁদাবাজি, দান্দাবাজি, দোকান থেকে চাঁদা তোলা, টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা তোলা, বাজার থেকে চাঁদা তোলা, এগুলো তারা করে না। এই যে না করা, জনগণ কিন্তু দেখছে প্রতিনিয়ত যে বিএনপির নেতাকর্মীরা চাঁদা তুলছে, জামাতের নেতারা চাঁদা তুলছে না। সুতরাং ভালো খারাপ বুঝি না, জামাতকে ভোট দিয়ে দেবো। এই যে এরকম একটা যে প্রভাব বা এরকম একটি কথা জনগণের মাঝ থেকে আসছে, সেই জায়গায় বিএনপির এই যে ছাত্রদল, এই যে ইসি ঘেরাও কর্মসূচি, এই যে নানা কর্মপন্থা তারা হাতে নিচ্ছেন, এগুলো পজিটিভ কিছুই হচ্ছে না, বরঞ্চ জনগণের মাঝে আরো নেগেটিভ একটি ভাইব যাচ্ছে। সেই ভাইবের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনটা কি বিএনপি বন্ধুর করতে চাচ্ছে নাকি নির্বাচনটা পিছিয়ে দিতে চাচ্ছে, এটা কিন্তু এখন জনগণের মাঝে বড় প্রশ্ন আকারে দাঁড়াচ্ছে। কারণ একটি সময় বিএনপি সন্দেহ করতো যে জামাত নির্বাচন চায় না, এনসিপি
এনসিপি নির্বাচন চায় না, তারা দল গুছাচ্ছে, তারা যত দিন পার করতে পারবে তাদের দল সুসংগঠিত করবে। এখন দেখছি যে নির্বাচন কাছে চলে আসছে, এখন বিএনপির ছাত্রদল যে ইসির ঘেরাও কার্যালয় ঘেরাও করছে। এই যে ইসির কার্যালয় ঘেরাও করা, এটা আসলে কোনোভাবেই যৌক্তিক না, একটা অযৌক্তিক কার্যক্রম। যেই জায়গায় আমি দেখছি ইসির পক্ষ থেকে প্রতিনিয়ত বিএনপি কি বরঞ্চ অনেক জায়গায় বেশি আকারে যদি জামাতকে 10% মানে সহযোগিতা করে ইসির পক্ষ থেকে বা তাদেরকে ফেভার করে, আর বিএনপিকে করতেছে হচ্ছে 50%, তাইলে কোন জায়গায় বেশি? বিএনপিকে অবশ্যই বেশি ফেভার করতেছে ইসি। এবং কি এনসিপি তো সেই প্রথম দিন থেকেই বলে আসছে তাদের যে নিবন্ধন দেওয়া এবং তাদের যে শাপলাকুলি প্রতীক পাওয়া টাওয়া নিয়ে, সেই জায়গায় ইসির বিরুদ্ধে এনসিপি সারাক্ষণই কথা বলছে যে ইসি মানে নিরপেক্ষ না। এখন বিএনপি যাচ্ছে যে বলছে যে এই ইসি নিরপেক্ষ না। তাহলে আপনারা এনসিপি যখন বলছে যে এই ইসি নিরপেক্ষ না, ইসিপিকে বাদ দিয়ে নতুন করে একটা ইসি পুনর্গঠন করা, তখন কেন আপনারা বললেন না? তখন যখন বলেন না, নীরব ছিলেন, সমর্থন জানিয়েছেন, মানে আপনারা চাচ্ছিলেন যে এনসিপি যাতে মানে নিবন্ধনটা না পায়। তো এনসিপি নিবন্ধনটা পেয়ে গেছে, সবকিছু হয়েছে, নির্বাচন সামনে আসছে, সব দল এখন নির্বাচনের মাঠে নির্বাচন করবে। এখন আপনারা যে আমরা প্রবাসীরা অলরেডি ব্যালট পেপার পেয়ে ফেলছি, যা হওয়ার হয়ে গেছে। তো এখন আপনারা এই ব্যালট পেপার কি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? যদি আপনারা মনে করেন যে ইসি এই ব্যালট পেপার বাদ দিয়ে দিবে আপনাদের আন্দোলনের কারণে, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে ভোট দিব না। যদি আমিও এখনো আমার ব্যালট পেপার ছাড়িনি, আমি এটা 25-26 তারিখের ভিতরে আমি ছাড়বো, আমি এটা চিন্তা ভাবনা করছি। যদি বিএনপির এই সমস্ত আকাম কুকামের কারণে যদি এই প্রবাসীদের যে ব্যালট বা এই যে পোস্টাল ব্যালটের কোনো প্রকার আঘাত আসে, তাহলে আমি অন্তত পক্ষে বিএনপির বিপক্ষে এই নির্বাচনে অ্যাটলিস্ট যাতে জনগণ ভোট দেয় সেই প্রচারণাটা আমি চালাবো। কারণ আমি চাই প্রবাসীরা প্রথমবারের মতো ব্যালট তাদের হাতে গিয়েছে, যারা যেখানে আছেন অনেকের হেল্প করছে, সাহায্য করছে। মিডল ইস্টে খুব খারাপ অবস্থা, নাজুক অবস্থা, তারা এক জায়গায় 15-20 জন থাকে, তারা সেই অ্যাড্রেসগুলো কফিলের বাসায় থাকে, অ্যাড্রেস ব্যবহার করতে পারে না। সুতরাং সেই জায়গায় যদি জামাত ইসলামের কেউ সাহায্য সহযোগিতা করে থাকে বা অন্য কোনো জায়গায় যদি বিএনপির কেউ সাহায্য সহযোগিতা করে থাকে, সেটা ভালো করছে। যদি এখন বিএনপির কেউ সাহায্য সহযোগিতা করে, যেই লোকের ভোট, সেই লোক যদি বলে না তুমি আমার সাহায্য করছো, আমি বিএনপিকে ভোট দিব, দ্যাটস গুড। যদি বলে আমি জামাতকে দিব, সেই দ্যাটস গুড। কিন্তু আমার ভোটটা আমার মোবাইল ছাড়া, আমার অ্যাপ ছাড়া, স্ক্রিন ছাড়া এটা তো কেউ দিতে পারবে না। সুতরাং সেই বিষয়গুলো তাদের বিবেচনা করতে হবে। এই বিবেচনা না করে এই সমস্ত অমূলক অর্থহীন যদি এই ঘেরাও কর্মসূচি দিনের পর দিন চালায়, আজকে দ্বিতীয় দিনের মতো চালাচ্ছে, এই সমস্ত আকাম কুকাম এই ছাত্রদল করে, তাহলে ছাত্রদলের পক্ষে অন্তত পক্ষে বা বিএনপির পক্ষে জনগণের কাছে ভোট চাওয়া বা তাদের পজিটিভ কিছু দেখানো, সেটা মনে হয় না যে সম্ভব হবে। কারণ আমি দেখছি যে সব জায়গায় বিএনপির বিপক্ষেই জনগণ এখন সবচাইতে বেশি। তো বিএনপি হয়তো সেটা বুঝছে, বিএনপি সেটা দেখছে যে প্রবাসীরা যদি ভোট দেয়, হয়তো প্রবাসী থেকে সবচেয়ে বেশি বিএনপির বিপক্ষে ভোট যাবে। এটা সত্য কথা। প্রবাসীরা বিএনপির বিপক্ষে সবচেয়ে বেশি ভোট দিবে এবং জামাতের পক্ষেই সবচেয়ে বেশি ভোট দিবে যত বেশি প্রবাসীরা আছে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি এটা জানি, মানুষের সাথে আলাপ আলোচনা করছি, তো সবাই এই যে বিএনপির বিভিন্ন দলের চাঁদাবাজি দেখছে। এখন বিএনপি যখন নির্বাচনী প্রচারণা যাচ্ছে এবং তাদের যে কথাবার্তা আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগকে মানে একসাথে করে আওয়ামী লীগ নাকি বিএনপির ভাই ধানের শেষে ভোট চায়, এই সমস্ত কথাবার্তা বলার কারণে জনগণ যারা বিএনপির পক্ষে সমর্থক ছিল, সাপোর্ট ছিল, তারাও কিন্তু বলছে না রে ভাই বিএনপিকে ভোট দিব না, বিএনপিকে যদি ভোট দেয় আবার আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, সুতরাং জামাতকেই ভোট দিব। এই যে বিষয়টা, এই বিষয়টা হয়তো বিএনপি আজ করতে পারছে এবং সেই বিষয়টি আজ করার কারণেই ওই 91 কথা তাদের মনে পড়ে যায় যে আমরা কনফিডেন্স যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো। এখন মাঝ দিয়ে যদি জামাত ইসলাম প্রবাসীদের ভোটে নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, তাহলে তো আর আমাদের কোনো আর অবস্থা থাকে না, আমাদের চাঁদাবাজি ধান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য হয়তো এই আন্দোলন শুরু করছে। আবার নির্বাচন পেছানোর আন্দোলন কি কালকা পরশু থেকে আবার তারা শুরু করে কিনা, সেই বিষয়গুলো দেখার বিষয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বিবেচনা আপনাদের ভোট কাকে দিবেন, কিন্তু কোনো চাঁদাবাজ ধান্দাবাজ সন্ত্রাসী গুন্ডা আপনাদের এলাকায় যেই ক্যান্ডিডেট আছে বিচার বিশ্লেষণ করে ভোট দিবেন। আর বিএনপির ছাত্রদল বা বিএনপি নেতাকর্মীদের বলি, এই সমস্ত ফালতু আন্দোলন করে এই নির্বাচনকে বানচাল করা যাবে না। বাংলাদেশের মানুষ একটা নির্বাচন চায়। তোমরা 3 মাস না 3 দিন পরেই জনসভা করে যে নির্বাচন চাইছিল, এখন এই নির্বাচন আর 23 দিন বাকি। সেই জায়গায় এখন এই নির্বাচনের কমিশনের কার্যালয় বা ইসির ভবন ঘেরাওটাও করে নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করাটা যদি ইসি যদি এই সমস্ত আন্দোলনের কারণে মানে পিছপা হয়ে আসে, তাহলে ইসির বিরুদ্ধেও প্রবাসীরা কিন্তু আন্দোলন শুরু করবে। এটা আমি মনে করছি আর কি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জামাত চরমোনাই এক বিরল সমঝোতা দৃশ্যমান রাজনীতিতে। কিছুটা নাটকীয়তা বটে, তবে এই নাটকীয়তা পর্দার অন্তরালে নাটকীয়তা। এই ঘটনা, এই সমীকরণ জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না, জনগণকে অনেকটা অন্ধকারে রাখা হচ্ছে। এই সমীকরণ বা এই ঘটনার হাকিকত বের করতে পারা, এটা একটা মারেফাতি বিষয়ের মতো। পীর মুরিদির মধ্যে বা এই সুফিবাদের মধ্যে মারেফাত চর্চা করা হয়। মারেফাত, হাকিকাত, শরিয়াত, তরিকতের সাথে মারেফাতের সম্পর্ক। এবং এই তরিকতের মধ্যে অনেক রাস্তা আছে, বিভিন্ন হাল আছে, বিভিন্ন মাকাম আছে, মাকামে মাহমুদ, মাকামে লাসুদ, মাকামে নাসুদ, ফানাফিল্লা, বাকাবিল্লা, অনেক কিছু আছে। এর মানে এই পীর মুরিদের মধ্যে কিন্তু প্রচুর মারেফাত চর্চা আছে। কেউ মারেফাত হাসিল করতে পারলে এবং মারেফাতের সর্বোচ্চ স্টেজ ফানাফিল্লা, বাকাবিল্লা হতে পারলে তার শরীয়ত লাগে না, এরকম কথাও আছে। এখন চরমোনাই জামাত যে খেলা চলছে, এটা উদ্ঘাটন করতে আপনার মারেফাত হাসিল করা লাগবে। সাদা চোখে এটা বোঝা যায় না যে খেলা কোন লেভেলে বলছে। চরমোনাই জামাত যে দূরত্ব দেখছেন, এটা কি আসলে বিএনপিকে বোকা বানানোর জন্য? চরমোনাই জামাত যে শত্রুতা, এটা কি আসলেই শত্রুতা না কোনো নাটক, না এটা পরিকল্পিত? এটাও বোঝাপড়া দায়। কারণ দুইটা বিষয় দেখেন, চরমোনাই জামাত প্রকাশ্যে দৃশ্যমানভাবে যে সম্পর্ক, তাতে চরমোনাইয়ের সেকেন্ড পীরের সম্মানে জামাত বরিশাল 6 আসন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিবে, এটা বিরল। এটা স্বাভাবিক কোনো হিসাব নিকাশে মেলে না। বলা হচ্ছে তার সম্মানে, এটা ফালতু কথা। কিসের সম্মানে? নির্বাচনী রাজনীতি আবার সম্মানটা কিসের? আপনি জোট হলে জোটের একটা এগ্রিমেন্ট অনুযায়ী প্রার্থী দেওয়া না দেওয়া থাকে, কিন্তু জোট নাই, সেখানে আবার সম্মানে
আমরা প্রার্থী দেব না, এটা রাজনীতির ব্যাকরণ অনুযায়ী বললে ফাজলামি ছাড়া আর কিছু না, এটা কোনো রাজনীতি না। সম্মানে খালেদা জিয়ার আসনে আপনি খালেদা জিয়ার চেয়ে বেশি সম্মান করেন? খালেদা জিয়ার আসনে জামাত প্রার্থী দেয়নি? অতীতে জামাতের এর চাইতে ঘনিষ্ঠ লোকের বিরুদ্ধে প্রার্থী দেয়নি? দিয়েছে। এটা কোনো কথা না। নির্বাচনের রাজনীতিতে যে জামাত ক্ষমতার দ্বার প্রান্তে, তারা জামাত জোটের বাইরে, যাদের বাহ্যিক আচার আচরণ দেখলে মনে হয় তারা জামাতকে পারলে নিষিদ্ধ করে ফেলে, সেই চরমোনাইকে ছাড় দিবে, এটা রাজনীতির ব্যাকরণের হিসেবে আবারও বলছি একদম অ্যাবসার্ড, অযৌক্তিক। এটা কোনো সায়েন্স নেই। এটা কেন তাহলে? এই জন্যই নানান ব্যাখ্যার মধ্যে এটা একটা ব্যাখ্যা হতে পারে যে আসলে জামাত চরমোনাই একটা সমঝোতা চলছে, বা সমঝোতা আগেই ছিল, ওইটাই চলছে। বিএনপিকে ঘোল খাওয়াচ্ছে, বিএনপিকে বোকা বানাচ্ছে, যে বিএনপি জামাত চরমোনাই সহ বিরাট জোট দেখে বিএনপি নির্বাচনই না আসে। কারণ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তো ওরা মাঝপথে পালানোর চেষ্টা করছে, বানচাল করার চেষ্টা করছে। আর জামাত চরমোনাই এক দেখলে কিনা ভয়ে বলবে যে খেলবো না। এখন জামাত চরমোনাই শত্রুতা দেখে একটু সাহস বাড়তে পারে, তো এরা আসুক নির্বাচনে, তারপরে ভোটে বা ভোটের কয়েকদিন আগে সিস্টেমে খেলা দেখিয়ে দিব, এটাও হতে পারে, বলা যায় না। নইলে এইভাবে যে এই সার দেওয়ার খেলা চলছে, নাটকীয়তা চলছে, মানে এটা পরস্পর প্রতিদ্বন্দ্বী, পরস্পর বিরোধী দুইটা দলের ক্ষেত্রে হতে পারে না, দুইটা জোটের ক্ষেত্রে হতে পারে না। শুধু কি জামাত চরমোনাইকে সার দেওয়ার ঘোষণা দিয়েছে? না, জামাত ঘোষণা দেওয়ার পর একদিন পর, দিন যত যাবে এরকম নাটকীয়তা হয়তো আমরা আরো দেখবো। নতুন ঘোষণা চরমোনাই, মামুনুল হকের 2 আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা চরমোনাই। এর মানে মামুনুল হক বাগেরহাটের এবং ঢাকার একটা আসন থেকে নির্বাচন করছে, আপনারা জানেন, 2 আসন থেকে। সেখানে 2 আসনে তারা প্রার্থী দিবে না। এর মানে চরমোনাইয়ের প্রার্থী সম্ভবত ছিল 268, এখন 266 হয়ে যাবে। এরপরে এরকম আরো বিভিন্ন জায়গায় এরকম হতে পারে। দেখেন, একটা বিষয় হচ্ছে যে একদম শেষ মুহূর্তে 20 তারিখ পর্যন্ত তো এরকম কিছু খেলা চলতে পারে, লোকাল জেলা পর্যায়ে সমঝোতা, নানান কিছু হতে পারে, সম্ভব না, হওয়া উচিত আমি মনে করি। এখন হোক বা না হোক, পর্দার অন্তরের খেলা চলুক বা না করুক, আমি বলছি বগুড়া সহ যেসব জায়গায় চরমোনাই এবং জামাতের মধ্যে চমৎকার সম্পর্ক, আপনারা পারলে আসন ভিত্তিক বা জেলা ভিত্তিক সমঝোতা করে ফেলেন, লাভ হবে। যেমন বগুড়ায় নূর মোহাম্মদ আবু তাহেরের সাথে চরমোনাইয়ের অত্যন্ত মধুর সম্পর্ক অনেক আগে থেকে। যখন জামাত চরমোনাইয়ের সম্পর্ক সাপ এবং বেজি, তখনও নূর মোহাম্মদ আবু তাহেরকে গুনাহার ইউনিয়ন চরমোনাই আনুষ্ঠানিকভাবে তাদের অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়ে সমর্থন জানিয়েছে। তখনকার সময় এটা ছিল অসম্ভব ঘটনা, সেটা কিন্তু করেছে। অতএব এখন আসন ভিত্তিক সমঝোতা বা বিভিন্ন কিছু হতে পারে, যে বিভিন্ন আসনে ঠিক আছে, 20 তারিখের পরও হতে পারে যে আমি প্রার্থীটা কাগজে কলমে ব্যালট ছাপানো হোক বা যাও, বলে দিবে যে আমরা জামাতকে সমর্থন দিলাম, বা আমরা ওই জায়গায় চরমোনাইকে সমর্থন দিলাম। জামাতের লোকজন, ভাই আমার প্রার্থী থাকলেও আপনারা মুখে ভোট দেবেন, আমার থাকবে, এভাবে হতে পারে। কত লেভেলের যে সমঝোতা হতে পারে, ভিন্ন উপায়, ভিন্ন রূপে সমঝোতা হতে পারে, এরকম চেষ্টা করতে পারে, উভয়ের জন্য ভালো। নইলে চরমোনাই কিন্তু দেখেন, এটা কিন্তু কিছুটা হিসাবে মিলে অ্যানালজিতে। কারণ চরমোনাই যদি আগামী সংসদে একজনও প্রতিনিধি না পাঠাতে পারে, তাহলে তাদের রাজনৈতিক গুরুত্ব থাকে না, পীর হিসাবে ওটা ভিন্ন কথা। আর তারা যেটা বলে ওটা ফালতু কথা, যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। রাজনীতি মানেই ক্ষমতার জন্য। মানে আপনি যদি বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমি কোনো বক্তৃতা দিতে চাই না, এটা কি ফালতু মনে না? আরে ভাই, আপনি তো বক্তৃতা দিচ্ছেন। অনেক হুজুর জুমার খুতবার সময় বলে যে আমি জুমার খুতবার আগে দুই একটা কথা বলতে চাই। আরে ভাই, জুমার খুতবার আগে যে 2-1 কথা বলেন, ওটাও তো খুতবা, কথাই তো খুতবা, বক্তব্যই তো খুতবা। আপনি বক্তব্য দিয়ে বলছেন যে কথা বলবো না, আপনি গালি দিচ্ছেন, বলছেন যে গালি দিব না। আমি গালি দিতে চাই না, এই কথা বলে গালি একটা দিয়ে দিলেন। এইসব কথা যেরকম উদ্ভট, ক্ষমতার জন্য রাজনীতি করেন, এই কথা এরকম উদ্ভট। রাজনীতি মানেই ক্ষমতার জন্য, নির্বাচন করেন মানে জেতার জন্য, আর জিতে তো আপনি ক্ষমতায় যাবেন। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ইসলাম প্রতিষ্ঠার জন্য। এর চাইতে ফালতু অপদার্থমূলক কোনো কথা হতে পারে না। আপনি নির্বাচন করছেন মানে আপনি ক্ষমতার জন্য রাজনীতি করেন, আর ক্ষমতাটা অর্জন করতে চানই ইসলামের জন্য, ঠিক আছে। আর আমরা ক্ষমতার জন্য, ইসলামের বৃহত্তর সাথে ইসলাম কায়েমের জন্য রাজনীতি করি, তাহলে আপনি নির্বাচন করেন কেন ভাই? ক্ষমতা যদি মুখ্য না হয়। যাই হোক, এখানে চরমোনাইয়ের সংসদে যাওয়া জরুরি। তো সংসদে যেতে তারা নানান সমঝোতা, নানান উপায় করতে পারে। আবার জামাতের জন্য চরমোনাইকেও জরুরি। তো সব মিলে এরকম জেলাভিত্তিক সমঝোতা বা ব্যক্তিকেন্দ্রিক সমঝোতা অনেক কিছুই দৃশ্যমান দেখতে পারেন। বিষয়টা এরকমই মনে হচ্ছে। জামাতও সার দেওয়ার ঘোষণা দিচ্ছে, তারাও দিচ্ছে। এরপরে দেখবেন যে ঘুরে ফিরে কিনা 30-40 আসন এরকম হয়ে যায়। অসম্ভব নয়, চেষ্টা করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে কিছুটা হলে এরকম সন্দেহ হচ্ছে। মামুনুল হকের 2 আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা ইসলামী আন্দোলনের। অথচ মামুনুল হক বা জামাত জোটের বিরুদ্ধে যে অভিযোগ করেছে চরমোনাই, তাতে তাদের সমর্থন দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ শরিয়া থেকে জামাত জোট বের হয়ে গেছে, বিচ্যুত হয়েছে। শরিয়া আইন কায়েমের স্বপ্ন তাদের এই জোটের নাই, এই কারণে বের হয়ে গেছে। তাহলে এই জোটের প্রার্থীকে আপনারা সমর্থন দিবেন কেন? এই সমর্থন দেওয়ার মধ্য দিয়ে চরমোনাইয়ের একটা নৈতিক প্রশ্ন এখানে উঠে এসেছে, যে তারা যেটা অভিযোগ করছে জামাত জোটের বিরুদ্ধে, অভিযোগ ঠিক না। অভিযোগ ঠিক থাকলে এখানে আপনি সমর্থন দিতে পারেন না। তাহলে মনে হচ্ছে যে আসলে পর্দার অন্তরালে একটা চমৎকার খেলা চলছে।